হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম বায়োলজি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আফটার ফার্টিলাইজেশন ইভেন্টের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আগের পার্টে আমরা মূলত আলোচনা করেছি ফার্টিলাইজেশন বা নিষেকের সম্পর্কে এবং সেখানে টোটাল প্রক্রিয়াটা আমরা ডিটেলে পড়েছি। এই ভিডিওতে বা এই পার্টটাতে আমরা কিন্তু সেই নিষেকের পরে কি ঘটে হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেই বিষয়গুলো এক এক করে দেখব। এবং আমরা ইন্ট্রোডাকশনটাতে জেনেছিলাম যে নিষেকের পর যেটা ঘটে সেটাকে বলা হয় মরুলেশন। মরুলেশনটা কি না, মরুলেশন হচ্ছে ফার্টিলাইজেশনের মাধ্যমে যে জাইগোট তৈরি হয়েছে সেই জাইগোট বা ভ্রূণাণু থেকে তৈরি হবে মরুলা। অর্থাৎ আমরা পড়তে চলেছি যে কিভাবে জাইগোট থেকে বা ভ্রূণাণু থেকে মরুলা তৈরি হয়। এই জাইগোট এটা কিন্তু একটা সিঙ্গেল সেল, ডিপ্লয়েড প্রকৃতির সেল। সেখান থেকে যে মরুলা তৈরি হবে, মরুলা কিন্তু মোট 16টা কোষ নিয়ে তৈরি, একটা নিরেট বলের ন্যায় গঠন। এটা 16টা থেকে 32টা পর্যন্ত হতে পারে, 16 to 32 সেল স্টেজ, এটাকে আমরা মরুলা বলে থাকি। এইটা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে কিন্তু মরুলা তৈরি করে এবং সেই বিভাজন প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে ক্লিভেজ। তার মানে আমরা পড়তে চলেছি ক্লিভেজ অফ জাইগোট। জাইগোটে কিভাবে কি ক্লিভেজ প্রক্রিয়া সম্পন্ন হয়। অলরেডি আমরা আগের দিন দেখেছি কি বিষয়টা না, টোটাল কিন্তু ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা আমরা যখন পড়েছি সেক্ষেত্রে আমরা দেখেছি কি না, ফ্যালোপিয়ান যে টিউব বা যেটাকে ইউটেরাইন টিউব বলা হয়, সেই ইউটেরাইন টিউবের অ্যাম্পুলা নামক স্ফীত অংশটাই কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন সম্পন্ন হয়েছে। এটা অলরেডি আমরা ফার্টিলাইজেশনে দেখেছি। এরপর যেটা হয়, এই নিষেক সম্পন্ন হয়ে যাবার পর জাইগোটটা, এটা যদি আমরা জাইগোট ধরে নিই স্টেজ 1, এই জাইগোট কিন্তু ডিভাইড হতে শুরু করে। প্রথমে যেটা হয় সেটা ডিভিশন শুরু হয় এবং এটা দুটো কোষ বিশিষ্ট দশায় গিয়ে পৌঁছায়, যেটাকে আমরা সেকেন্ড স্টেজ বলতে পারি। এবং এই যে সময়টা লাগে, এখানে কিন্তু একদিন সময় লাগে। অর্থাৎ ফার্টিলাইজেশন বা নিষেকের পর জাইগোটটা কিন্তু 24 আওয়ার্স বা একদিন সময় নেয়, তারপর বিভাজিত হতে শুরু করে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই রকম যে জাইগোট ছিল ডিপ্লয়েড প্রকৃতির, এই জাইগোটকে আমরা ইউনিসেলুলার এমব্রিও বলতে পারি, এককোষী ভ্রূণ বলতে পারি। এই জাইগোটটা কি করে না, আফটার 24 আওয়ার্স 24 ঘন্টা পর এটা কিন্তু বিভাজিত হয়। এবং সেই বিভাজনটা হয় কি বরাবর না, আমরা পড়েছিলাম যে এগের কিন্তু দুটো পোলারিটি আছে, একটা হচ্ছে অ্যানিম্যাল পোল আর একটা হচ্ছে ভেজিটাল পোল। তার ডিভিশনটা হয় কিন্তু অ্যানিম্যাল আর ভেজিটাল পোল বরাবর। এবং মাথায় রাখতে আরো একটা বিষয়, সেটা হচ্ছে এগের ভেতরে কিন্তু কেবলমাত্র স্পার্মের নিউক্লিয়াসটা প্রবেশ করেছে, বাকি যে প্লাজমা মেমব্রেন অন্যান্য পার্ট সেগুলো কিন্তু এগটার বাইরের দিকেই ছিল। তা এই এগের বাইরে যে লেয়ারটা থাকে, যেমন জোনা পেলুসিডা, তারপর বাইরে রয়েছে করোনা রেডিয়াটা, এই লেয়ারগুলো কিন্তু জাইগোটের মধ্যে থাকে। এই দুটো লেয়ার জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা যখন প্রথমবার ডিভাইড হয় অ্যানিম্যাল পোল আর ভেজিটাল পোল বরাবর, তখনও কিন্তু দেখা যায় কি না, এগকে চারিদিক থেকে জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা এই দুটো স্তর আবৃত করে থাকে। আচ্ছা, এখানে যে ক্লিভেজ প্রক্রিয়াটা সম্পন্ন হলো, এই যে বিভাজন প্রক্রিয়াটা, এখানে কিন্তু মাইটোটিক ডিভিশন হয়েছে, অর্থাৎ মাইটোসিস বিভাজন হয়েছে এবং এই মাইটোটিক ডিভিশনটাকে কিন্তু ক্লিভেজ বলা হয়। এবার যেটা দেখা যায়, এই যে এগ বা ওভাম, এটা তো স্পার্মের সঙ্গে ফার্টিলাইজ হয়ে গিয়ে জাইগোট তৈরি করেছে, সেই জাইগোটের টোটাল সাইটোপ্লাজমটাই কিন্তু এই ডিভিশনে অংশগ্রহণ করে। কিন্তু দেখা যায় কিনা, সাইটোপ্লাজমের যে ডিভিশন সাইটোকাইনেসিস, সেটা হয় কিন্তু আনইকুয়াল ম্যানারে।
আনইকুয়াল সাইটোকাইনেসিস দেখা যায়, এবং তার রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছি একটা বড় সেল তৈরি হয়েছে আর একটা কিন্তু তুলনামূলক ছোট সেল তৈরি হয়েছে। এই যে দুটো সেল তৈরি হয়েছে অর্থাৎ এটা আমরা টু সেল স্টেজে এসে গেলাম। তাহলে জাইগোট অ্যানিমাল ভেজিটাল পোর্ট বরাবর ডিভাইড হয়ে গিয়ে দুই কোষ বিশিষ্ট দশা এসে পৌঁছেছে। এখনো কিন্তু মরুলা তৈরি হয়নি, মরুলা এখনো সময় লাগবে। এবং দেখতে পাচ্ছি যে জাইগোটের চারিদিকে কিন্তু জোনা পেলুসিডা নামক যে লেয়ারটা সেটা আছে এবং করোনা রেডিয়েটার নামক লেয়ারটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল যে যেহেতু এগ বা ওভামে টোটাল সাইটোপ্লাজমটা ডিভাইড হচ্ছে, তাই এটাকে বলা হয় হোলোব্লাস্টিক ক্লিভেজ বা হোলোব্লাস্টিক ডিভিশন। তাহলে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে কেন এই মাইটোটিক ডিভিশনটাকে হোলোব্লাস্টিক বলা হচ্ছে। তার কারণ হোল সাইটোপ্লাজমটা, জাইগোটের টোটাল সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে কিন্তু এই দুই কোষ বিশিষ্ট দশাটা সৃষ্টি করেছে। এবং এখানে ডিভিশনের প্লেনটা আমাদের খেয়াল রাখতে হবে, যে তল বরাবর হয়েছে সেটা হচ্ছে অ্যানিম্যাল ভেজিটাল পোল। ডিভিশনটা হয়েছে থ্রু অ্যানিম্যাল ভেজিটাল পোল বরাবর, এবং দুই কোষ বিশিষ্ট দশাটা তৈরি হয়েছে। সময় লেগেছে কত না, একদিন বা 24 আওয়ার্স। দেন কি দেখা যায় না, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিন্তু ফার্দার ওই দুই কোষ বিশিষ্ট দশা যেটা আমরা দেখলাম, যার মধ্যে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই দুটো সেলকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আমরা বলতে পারি দুটো ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে, যার মধ্যে ছোটটাকে বলা হয় মাইক্রোমেয়ার এবং বড়টাকে বলা হয় ম্যাক্রোমেয়ার। ভালো করে খেয়াল রাখা দরকার, দুটো যে ব্লাস্টোমিয়ার, দুটো যে সেল তৈরি হয়েছে সেগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হচ্ছে, যার মধ্যে ছোটটাকে মাইক্রোমেয়ার, বড়টাকে ম্যাক্রোমেয়ার বলা হচ্ছে। এরপর কিন্তু দেন আবার 24 ঘন্টা পর, মানে একদিন পর দেখা যায় কি না, এই যে বড় সেলটা রয়েছে সারাউন্ডিং এগুলো সব রয়েছে, ওই বড় সেলটা মানে ম্যাক্রোমিয়ার কিন্তু আবার বিভাজিত হয়। মাইক্রোমিয়ারটা কিন্তু তখনও অবিভাজিত অবস্থাতে থাকে এবং তাকে কেন্দ্র করে যে জোনা পেলুসিড এবং করোনা রেডিয়েটার লেয়ার সেইগুলো কিন্তু থাকে। এটা আমরা সি স্টেজ বলতে পারি। এটার জন্য আবার সময় লাগছে একদিন। তাহলে দুই কোষ বিশিষ্ট ব্লাস্টোমিয়ারটা ফার্দার কিন্তু ডিভিশন স্টার্ট করছে, এবং দেখা যাচ্ছে কি না, বড় যে সেলটা রয়েছে যেটাকে আমরা ম্যাক্রোমেয়ার বলছি, সেটা কিন্তু প্রথমে ডিভাইড হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করছে, আর ওইদিকে ছোট যে সেলটা ছিল সেটা কিন্তু তখনও অবিভাজিত অবস্থায় থাকে। অর্থাৎ মোট 3 কোষ বিশিষ্ট দশার কিন্তু সৃষ্টি হলো, এবং তাদেরকে কেন্দ্র করে কিন্তু যে সারাউন্ডিং লেয়ার গুলো সেগুলো তখনও বর্তমান থাকে, জোনা পেলুসিড এবং করোনা রেডিয়েটার নামক লেয়ার গুলো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি না, 3 সেল স্টেজ, 3 কোষ বিশিষ্ট দশায় কিন্তু এসে পৌঁছেছে জাইগোটটা। তাহলে এখানে আমরা আবারও কিন্তু মাইটোটিক ডিভিশন দেখতে পেলাম, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 3 কোষ বিশিষ্ট দশা এসেছে। দেন কি দেখা যায় না, দেন কিন্তু এই 3 কোষ বিশিষ্ট দশার পরে আবারও কিন্তু মাইক্রোমেয়ারটা এবার বিভাজিত হয়, অর্থাৎ মোট 4 কোষ বিশিষ্ট কিন্তু দশার সৃষ্টি হয়। এটাকে আমরা ডি বলতে পারি। এবং এই টোটাল ডিভিশনটা চলছে কোথায় না, টোটালটা চলছে কিন্তু ইউটেরাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। টোটাল প্রক্রিয়াটা কিন্তু ঘটে চলেছে। তাহলে 3 সেল স্টেজ থেকে সেটা চলে আসছে কোথায় না, সেটা চলে আসছে কিন্তু 4 সেল স্টেজে। এবং আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা সেটা হচ্ছে প্রথম মাইটোটিক ডিভিশন বা প্রথম যে ক্লিভেজটা হয়েছে সেটা কিন্তু অ্যানিমাল ভেজিটাল পোল বরাবর হয়, পরবর্তী ক্লিভেজটা কিন্তু ঠিক তার সঙ্গে সমকোণে হয়। সেটা আমরা ছবিটা দেখলেই বুঝতে পারছি। এই 4 কোষ বিশিষ্ট হয়, তখনও কিন্তু সব আবরক গুলো রয়েছে, করোনা রেডিয়েটার, জোনা পেলুসিডা। দেন সেটা পুনঃ বিভাজিত হয়, মানে ক্রমাগত কিন্তু বিভাজিত হতেই থাকে। এবং এখান থেকে দেখা যায় কি না, আলটিমেটলি কিন্তু ওই 16 থেকে 32 কোষ বিশিষ্ট একটা দশায় কিন্তু এসে পৌঁছায়, ক্রমাগত সেলগুলো কিন্তু বিভাজিত হয়ে হয়ে।
এই যে 16 to 32 সেল স্টেজ, এটা কি বলা হচ্ছে মরুলা। তাহলে ক্রমাগত কিন্তু মাইটোটিক ডিভিশন, এখানে সব সময় মাইটোটিক ডিভিশন হচ্ছে, আর মাইটোটিক ডিভিশন মানে হচ্ছে ইকুয়াল ডিভিশন বা হোমোটাইপিক ডিভিশন। তার মানে জাইগোটের মধ্যে যতগুলো ক্রোমোজোম ছিল, যা যা জিন ছিল, সবই কিন্তু এই দুটো সেলের মধ্যেও থাকবে, এবং দুটোর মধ্যে ডিপ্লয়েড প্রকৃতির ক্রোমোজোমও কিন্তু থাকবে। দেন এখান থেকে এই যে সেলগুলো তৈরি হচ্ছে, মোট এখন দেখা যাচ্ছে যে 32টা কোষ ম্যাক্সিমাম হতে পারে। সেই প্রতিটা সেলের কিন্তু মধ্যে থাকা জিনগুলো এবং ক্রোমোজোম গুলো, নিউক্লিয়াসের মধ্যে যেগুলো আছে, সেগুলো সবই কিন্তু এই জাইগোটের মধ্যে যেমনটা ছিল ঠিক তেমনই থাকে। এবং দেখা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ 2 থেকে 3, সেখান থেকে 4 সেল স্টেজ, এইভাবে ক্রমশ যে কোষের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আলটিমেট টোটাল প্রো এমব্রিওটা, এমব্রিও তৈরির তো একদম আগের দশা, প্রো এমব্রিও বলতে পারি, টোটাল প্রো এমব্রিওটার সাইজটা কিন্তু বাড়েনি। এখানে আমাদের হয়তো আঁকতে গিয়ে সাইজটা বড় মনে হচ্ছে, কিন্তু আপ টু মরুলা পর্যন্ত কিন্তু টোটালটার সাইজ একই থাকে। খালি কি হয় না, ভেতরে যে সেলগুলো তৈরি হয়, সেই সেলগুলো কিন্তু ক্রমাগত ছোট হতে থাকে। টোটাল প্রো এমব্রিও সাইজটা সেম থাকে, খালি ভেতরে থাকা সেলগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে ছোট হতে থাকে। এবং দেখা যায় কি না, এই যে ভেতরের দিকে এই যে সেল মাসটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে ইনার সেল মাস, আর বাইরের দিকে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে আউটার সেল মাস। এবং আউটার সেল মাস এগুলো তৈরি হয়েছে বড়, আউটার যে সেল মাস, এই আউটার সেল মাসের সেলগুলো কিন্তু ছোট ছোট, হ্যাঁ, স্মলার এবং অনেকটা ফ্ল্যাট, তুলনামূলক মানে পুরো একটা বলা যেতে পারে। এগুলো হচ্ছে মাইক্রোমিয়ার গুলো, মাইক্রোমিয়ার। আর ইনার যে সেল মাস, ইনার সেল মাসের মধ্যে যে সেলগুলো আছে, সেগুলো হচ্ছে ম্যাক্রোমিয়ার গুলো। এই হয়ে গেল 16 থেকে 32 কোষ বিশিষ্ট দশা মরুলা তৈরি। তাহলে আমরা দেখতে পেলাম কি না, আফটার ফার্টিলাইজেশন, নিষেক হওয়ার 24 ঘন্টা পরেই জাইগোট কিন্তু অ্যানিমাল ভেজিটাল পোল বরাবর ডিভাইড হতে থাকে, 2 কোষ বিশিষ্ট দশায় যায়, দুটোকে ব্লাস্টোমিয়ার বলা হয়, যার মধ্যে দেখা যায় ডিভিশনটা হয় কিন্তু হোলোব্লাস্টিক। তার মানে জাইগোটের টোটাল সাইটোপ্লাজমটা ডিভিশনে অংশ নেয়। দেন আমরা দেখেছি কি না, এইটাকে বলা হচ্ছে, এখানে যেটা হয় সেটা হচ্ছে আনইকুয়াল সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনটা কিন্তু সমান হয় না, একদিকে কোষটায় কম সাইটোপ্লাজম থাকে, অপর দিকটায় কিন্তু বেশি থাকে। এই কম সাইটোপ্লাজম যেটা আছে, কোষটাকে বলা হচ্ছে মাইক্রোমেয়ার, বড়টাকে বলা হচ্ছে ম্যাক্রোমেয়ার, দুটোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। দেন সেখান থেকে আবারও মাইটোটিক ডিভিশন করে সেটা 3 সেলতে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে কি অ্যানিমাল ভেজিটাল পোল বরাবর ফার্স্ট ডিভিশনটা হলেও সেকেন্ড ডিভিশনটা কিন্তু ঠিক তার সঙ্গে সমকোণে হচ্ছে। এবং প্রথমে এখানে কিন্তু আগে ম্যাক্রোমিয়ারটা অংশ নিচ্ছে, বড় যে সেলটা সেটা কিন্তু অংশ নিয়ে 3 সেলতে যাচ্ছে, এবং সেটা কিন্তু খুব অল্প সময় স্থায়ী হয়, তারপর আবার ডিভাইড হয়ে 4 কোষ বিশিষ্ট দশায় যায়। এইভাবে 4 থেকে ক্রমশ সংখ্যা বাড়তে বাড়তে একটা টাইম পর দেখা যায় কি না, 16 থেকে 32 কোষ বিশিষ্ট একটা কিন্তু নিরেট বলের ন্যায় গঠন তৈরি হয়, যার পরিধির দিকে থাকা কোষগুলো হয় ফ্ল্যাট এবং স্মলার, এগুলো ফ্ল্যাট হয় মানে মাইক্রোমিয়ার গুলো। আর ভেতরের দিকে সেন্ট্রাল মানে মাঝখানে যে সেলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ম্যাক্রোমিয়ার, এগুলো মূলত লার্জার হয়, বড় হয়, এবং এইগুলো ম্যাক্রোমিয়ার এগুলোকে বলা হচ্ছে। তা এই যে টোটাল মরুলা তৈরি হলো, এটা একটা সলিড বল লাইক স্ট্রাকচার বলতে পারি, নিরেট একদম বলের ন্যায় গঠন। সেটা কি মরুলা বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে জাইগোট থেকে পুনঃ বিভাজনের মাধ্যমে মরুলা সৃষ্টি হয়। এরপর নেক্সট পার্টে আমরা দেখবো যে কিভাবে এই মরুলা থেকে ব্লাস্টুলা সৃষ্টি হয়, এবং সেই ব্লাস্টুলাটা কিভাবে জরায়ুর গাত্রে রোপিত হয়।